তো চলো শুরু করে এক। প্রিয় ছাত্রছাত্রীরা, আবার এই চ্যাপ্টারের 3 নাম্বার ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই প্রথম এবং 2 নাম্বার ভিডিও দেখে এখানে আসবে। যদি তোমরা পরপর ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের এই বিষয়টি এবং এখানের প্রত্যেকটি টপিক বুঝতে খুব সুবিধা হবে। আজকের আলোচ্য বিষয় কি? আজকের আলোচ্য বিষয় হলো স্থির তরলের বিভিন্ন উচ্চতায় থাকা দুটি বিন্দুতে চাপের পার্থক্য নির্ণয়। আগের দিন মানে ভিডিও পার্ট 2, ওখানে আমরা কোনো তরল কিভাবে তরলের বিভিন্ন উচ্চতায় চাপ সৃষ্টি করে এবং কিভাবে সেই চাপটি উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে বা কিভাবে করতে পারে আমরা তার ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। আমি তোমাদের একটা পরীক্ষা করতে বলেছিলাম। আশা করি তোমরা বাড়িতে প্রত্যেকে পরীক্ষাটি করে দেখেছো, বা হয়তো তোমরা আগেও এই পরীক্ষাটি করে থাকবে, হ্যাঁ না? যখন তোমরা চাপ, তরল এইসব কিছুই জানতে না, তখনও তোমরা আশা করি এরকম পরীক্ষা দেখেছো নিজেদের আশেপাশে। আজকে আমরা কি করব? আজকে আমরা কোনো স্থির তরলের, এবার ভালো করে বোঝার চেষ্টা করো। যখন আমি বলছি স্থির তরল, তার অর্থ হচ্ছে যে তরলটি যে পাত্রে আছে, তরল মানে কোনো না কোনো পাত্রে থাকবে, সেই পাত্রের সাপেক্ষে তরলটি স্থির, অর্থাৎ পাত্রের মধ্য দিয়ে তরলটি বয়ে যাচ্ছে না, নিজের জায়গায় আছে। এইরকম একটি স্থির তরলের বিভিন্ন উচ্চতায় থাকা দুটি বিন্দুতে চাপের পার্থক্য নির্ণয় করব। আগের দিন আমরা পড়েছিলাম যে একটা তরল, তার যত তুমি গভীরে যাবে তরলের চাপ কী হবে? তত বৃদ্ধি পাবে, হ্যাঁ না? কিন্তু শুধুমাত্র চাপের মানটা শুধুমাত্র উচ্চতার পার্থক্যের উপর নির্ভর করে না, আরও একটা বিষয়ের উপর নির্ভর করে। চলো এগুলো নিয়ে আলোচনা করা যাক। তাহলে ধরো আমাদের এটা পাত্র একটা, এই পাত্রে আমি কিছুটা তরল রেখেছি, ধরে নাও জল আছে। এবারে আমরা এই জলের মধ্যে যে কোনো দুটি বিন্দু নেব যারা বিভিন্ন উচ্চতায় থাকবে। একটি হয়তো তরলের উপরিতল থেকে তুলনামূলক কম গভীরে, একটু বেশি গভীরে থাকবে। এবার সেই দুটি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করব। আমরা ইতিমধ্যে জানি যে যত তুমি তরলের গভীরে যাবে চাপ তত বেড়ে যাবে, হ্যাঁ না? মানে যত গভীরে বিন্দুটি যাবে তত তরলের চাপ বেড়ে যাবে। কিন্তু চাপ উচ্চতার পার্থক্য বাদ দিয়ে আরও একটি বিষয়ের উপর নির্ভর করে। কী সেই বিষয়? একটা উচ্চতার পার্থক্য উপর নির্ভর করে 2 নম্বর হচ্ছে তরলের ঘনত্ব। ঘনত্ব যেটাকে আমরা ইংলিশে বলি ডেনসিটি, ওটাকে আমি সংক্ষেপে প্রকাশ করছি ডি দিয়ে। ঠিক আছে, চলো এবার আমি তোমাদের প্রমাণ করে দেখাবো আজকে যে কীভাবে এই দুটি বিষয়ের উপর নির্ভর করে। আরও একটি বিষয়ের উপর নির্ভর করে, সেটি হচ্ছে অবস্থান, যে তরলটি কোথায় আছে, হ্যাঁ না? এবার কীভাবে নির্ভর করে চলো বোঝা যাক। আশা করি তোমাদের আগেকার দিনের পয়েন্টগুলো মনে আছে। ওই পয়েন্টগুলো তোমরা আরেকবার, যদি কেউ না দেখেছো ভিডিওটা, তাহলে পার্ট 2 যে একবার দেখে নাও, তো তারপরে এই ভিডিওটি শুরু করো। আচ্ছা, কিংবা তোমাদের যদি ক্লাস 8 খুব ভালো করে পড়া থাকে তাহলেও তুমি এখান থেকে দেখতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধরে নাও যে আমি এখানে দুটো বিন্দু নিলাম। একটা হচ্ছে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু নিলাম, আর একটা হচ্ছে এখানে একটা বিন্দু। দুটো বিন্দু নিলাম, দেখতেই পাচ্ছ দুটো বিন্দু দুটো ভিন্ন উচ্চতায় আছে। এই বিন্দুটার নাম দিচ্ছি, এই যে এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের, সাপোজ এটা হচ্ছে আমাদের এ বিন্দু। আচ্ছা, আর এই যে এই বিন্দুটার নাম দিচ্ছি বি বিন্দু। ঠিক আছে, আমরা দুটো আলাদা বিন্দু নিয়েছি, দুটো বিভিন্ন উচ্চতায়। আচ্ছা, এ বিন্দুটি পাত্রের উপরিতল থেকে কম গভীরে আছে, বি বিন্দুটি বেশি গভীরে আছে। অর্থাৎ স্পষ্টত যে বি বিন্দুতে তরলের চাপ এ বিন্দুর তুলনায় বেশি হবে, হ্যাঁ না? এটা তো আমাদের জানা আছে। আমরা বাস্তব জীবনে কিছু ঘটনা দেখেছি যেখান থেকে আমরা এটা আইডিয়া করতে পারি। তাহলে এটুকু বলা যেতে পারে যে বি বিন্দুতে চাপটাকে বলছি, এই যে এই বিন্দুতে যে চাপটা, এটাকে বলছি প্রেসার অ্যাট পি, আমি সংক্ষেপে বলছি পিবি। পিবি মানে কি? বি বিন্দুতে তরলের চাপ, তাই না? ঠিক একইভাবে যদি পি বিন্দুতে চাপ, এটাকে কোনোটা নাম দিতে হয়, আমি বলছি পি এ, এটা হচ্ছে পি বিন্দুতে তরলের চাপ। আচ্ছা, এইবারে এই দুটি চাপের মধ্যে পার্থক্য নির্ণয় করব। আমাদের স্বাভাবিক যে বোধ, সেখান থেকে আমরা এটা বলতে পারি যে যেহেতু বি বিন্দুটি তরলের বেশি গভীরে আছে, তাহলে বি বিন্দুতে চাপটি
অর্থাৎ পিবি এটা বেশি হবে পি এর তুলনায়। কিন্তু এই মুহূর্তে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই দুটি বিন্দুর মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করা, অর্থাৎ পি এ মাইনাস পিবি তার মান কত সেটা নির্ণয় করা। আচ্ছা, কী করে করবো তার জন্য আমি একটা বিশেষ উপায় অবলম্বন করছি। ধরো কল্পনা করো যে তুমি এই জলের মধ্যে কল্পনা করো যে তুমি একটি ঘনক নিচ্ছ, একটি ধরো ঘনক নিচ্ছি। ঘনক তোমরা জানো, একটা ঘনক হচ্ছে মোট 6টি সমতল এবং 6টি বর্গক্ষেত্রকার তল দ্বারা সীমাবদ্ধ একটি জ্যামিতিক গঠন, যার মধ্যে 6টি বর্গাকার তল আছে এবং ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টি সমান। ধরো এই ঘনকের একটি তল, আমি ঘনকটি আঁকছি। ধরো ঘনকের এই যে উপরের যে তলটি আছে এই তলের উপরে পি একটি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, আর ওই তলটির এক্স্যাক্টলি অপোজিটে, এক্স্যাক্টলি বিপরীত বিন্দুতে আমাদের যে একদম উপরে আমি পি ঘনকটির একদম উপরে তলে এই বিন্দুটি আছে এবং এর ঠিক বিপরীত পৃষ্ঠে, এর ঠিক উল্টো দিকে পৃষ্ঠে যে তলটি আছে সেখানে আমাদের বি বিন্দুটি আছে, ঠিক আছে। আচ্ছা, এরকম একটা তল কল্পনা করছি, এই বিকারটার মধ্যে, এই জলের মধ্যে একটা তল কল্পনা করছে না, মানে এই পুরো অংশটিকে পুরো জলের থেকে আলাদা হবো। এই পুরো যে ভিতর আমি যে ঘনকাকার তলটি নিয়েছি, ঘনকাকার অংশটি নিয়েছি, এই অংশটি আশেপাশে জল থেকে আলাদা রূপে কল্পনা করো, ঠিক আছে। এবার এই ঘনকের উপরে যে তলটি, এই তলের উপর এ একটি বিন্দু আর নিচের যে তলটি এখানে বি একটি বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এবার লক্ষ্য করো যে ঘনকটিকে উপরের তল মানে এই ঘনকের উপরে যে জলটি আছে সেই জলটি নিচের দিকে ঠেলবে, হ্যাঁ কি না, চাপ প্রয়োগ করবে। আর নিচের যে তলটি আছে নিচের তলে নিচের অংশের জলটি এটাকে উপর দিয়ে ঠেলবে। তাহলে উপরের জলটা এটাকে নিচের দিয়ে ঠেলবে আর নিচের জলটা এটাকে উপর দিয়ে ঠেলবে। এইবারে আমরা কি এই ঘনকের মধ্যে যে জলটি আছে সেই জলের উপর মোট কতটি বল কাজ করছে এটা বার করতে পারি? মোট কত বল কাজ করছে, তাহলে দেখো আমরা বার করতে পারি। আমরা ইতিমধ্যে চাপ এবং বলের মধ্যে কি সম্পর্ক সেটা জেনেছি। আমরা জেনেছি চাপ সমানই হচ্ছে লম্বভাবে প্রযুক্ত বল, হ্যাঁ না, যেটাকে ঘাত বল বলা হয়, এটা ভাজিত ক্ষেত্রফল। যে তলের উপর এই বলটি প্রযুক্ত হচ্ছে সেই তলের ক্ষেত্রফল। তাই চাপ সমান ঘাত বল ভাজিত ক্ষেত্রফল। চাপকে আমরা সংক্ষেপে কী বলি? চাপকে আমরা সংক্ষেপে বলি পি, আর ঘাত বল অর্থাৎ লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় এফ পারপেন্ডিকুলার। আর যে তলটির উপরে বলটি কাজ করছে সেটি হচ্ছে আমাদের, তার ক্ষেত্রফল হচ্ছে এম, ঠিক আছে। এইবারে যদি আমাদের চাপ কোনো জায়গায় দেওয়া থাকে, ক্ষেত্রফল কোনো জায়গায় দেওয়া থাকে, তাহলে বল আমরা কী করে বার করবো? দেখো এখান থেকে কী করে বার করা যায়। আমি যদি এখানে পি এর সঙ্গে চাপের সঙ্গে এদিকে এ গুণ করি, ক্ষেত্রফল গুণ করি, তাহলে পি সমানই হচ্ছে এফ পারপেন্ডিকুলার ভাজিত এ। তাহলে পি এর সঙ্গে যদি এ গুণ করি সেটাই তো পি, তাহলে এটার সঙ্গেও এ গুণ করছি, তাহলে দেখো নিচেও এ উপরেও এ কী হবে, কেটে যাবে। কেটে যাওয়ার পর আমাদের শুধুমাত্র পড়ে থাকবে এফ পারপেন্ডিকুলার অর্থাৎ ঘাত বল, মানে যেটা লম্ব হয়ে প্রযুক্ত হচ্ছে। তাহলে এফ পারপেন্ডিকুলার এদিকে পড়ে আসে, এটা সমানই কি পি ইন্টু এ। অর্থাৎ চাপের সঙ্গে কোনো তলে যে চাপটি প্রযুক্ত হচ্ছে সেই চাপের সঙ্গে ওই তলের ক্ষেত্রফল গুণ করলে আমরা পেয়ে যাব যে ওই তলটির উপর লম্বভাবে মোট কতটা কী পরিমাণ বল কাজ করছে। আচ্ছা, তাহলে এইখানে লক্ষ্য করো এই যে এই বিন্দুতে এই পুরো তলটির উপর উপরের জলটি চাপ প্রয়োগ করছে নিচের দিকে, আর চাপ প্রয়োগ করছে মানে বলও প্রয়োগ করছে। কী করে বলটি পাবো? আমাকে এই পুরো তলটির ক্ষেত্রফল জানতে হবে। তাহলে ধরে নাও আমি যে ঘনকটি এখানে নিয়েছি, এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য আমি বললাম, প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ধরো এমন বলছি যে ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য
হচ্ছে এ। ঠিক আছে, একটা ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ। আচ্ছা এবারে বুঝো, তোমরা জিনিসটা কল্পনা করার চেষ্টা করো। আমি তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন সাপোজ 1 মিনিট, ধরো এই যে এটা যদিও ঘনক নয়, হ্যাঁ না, এটা আয়ত ঘনকাকার, কিন্তু ঘনক কল্পনা করো, ধরে নাও এটা ঘনক, আর এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা প্রস্থ, আর এইটা হচ্ছে উচ্চতা। তাহলে এরকম একটা অংশ জলের ভিতরে আছে না, জলের ভেতরে একটা অংশ কল্পনা করো। এরপর দেখো এই উপরে আছে আমাদের এ বিন্দুটি, এর উপরে তলে আছে এ বিন্দুটি, এবং ঠিক এর বিপরীত দিকে আছে আমাদের বি বিন্দুটি। তাহলে এই যে এই তলটির উপরে যে জলটি আছে, সেই জলটা একে নিচের দিয়ে ঠেলছে। কত চাপ দিয়ে ঠেলছে না, এ বিন্দুতে উপর থেকে কতটা চাপ কাজ করছে, পিএ, আর নিচ থেকে কতটা চাপ দিয়ে নিচের জলটি ঠেলছে, সেটা হচ্ছে পিবি। ঠিক আছে, এবার ভাবো, এই ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে এই উপরে ক্ষেত্রফলটি কত, দৈর্ঘ্য এ আর প্রস্থ এ, কারণ ঘনকাকার তল মানে কি, প্রত্যেকটা তল বর্গক্ষেত্রের মতো, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ক্ষেত্রফলটি কত হবে? তোমরা বলে ফেলেছো ইতিমধ্যে, আমি জানি। একটা বর্গক্ষেত্রের প্রতিটি বাহু যদি এ হয়, তাহলে ক্ষেত্রফল হচ্ছে এ গণিত এ, মানে এর স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে যে উপরের তলটি, এই যে লক্ষ্য করো, এই যে উপরে এই যে তলটি দেখতে পাচ্ছ, হ্যাঁ না, এই তলটির ক্ষেত্রফল কত, এই তলটির ক্ষেত্রফল হচ্ছে আমাদের, এই যে এই তলটির, এটার ক্ষেত্রফল হচ্ছে এ তার স্কোয়ার, এই গণিতে। একইভাবে নিচের তলটি, এটাও তো ওই সেম বর্গাকার তল না, তাহলে এই তলটির ক্ষেত্রফল কত হবে, এ স্কোয়ার, বটে কিনা? তাহলে দেখো, এই ঘনকটির উপর থেকে যে বলটা কাজ করছে, আমি যদি বলটা বার করতে চাই, উপর থেকে যে বলটি কাজ করছে, আমি যদি বলটা বার করতে চাই, যে আমি যদি বলি যে ঘনকের এই উপরের তলে যে বলটা কাজ করছে, এই বলটা যে উপর থেকে যেটা কাজ করছে, এই বলটা, এই বলের মান, এই যে উপর থেকে এই বলটার মান যদি বার করি, বলের মান যদি নির্ণয় করি, তাহলে কত হবে? বল সমান কত, চাপ ইন্টু ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, এই দেখো এটা ক্ষেত্রফল। তাহলে চাপ কত, এখানে চাপ কত, এই বিন্দুতে চাপ পিএ, তাহলে চাপের জায়গায় বসিয়ে দিচ্ছি পিএ ইন্টু ক্ষেত্রফল এই তলটার ক্ষেত্রফল কত, স্মল এ তার স্কোয়ার। তাহলে এই পরিমাণ বল উপর থেকে কাজ করছে। আচ্ছা এইবারে নিচের জলটি তো উপর দিকে চাপ দিচ্ছে, নিচের জলটা উপর দিয়ে ঠেলছে, তাই নিচের এখানে কতটা বল কাজ করছে, এখানে বল কত, এইখানে বলের মান সেটা কত, কীভাবে বার করছি, বলের মান সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, এখানে নিচের দিক থেকে কত চাপ দেওয়া হচ্ছে, পিবি, পি সাফিক্স বি। আচ্ছা আশা করি তোমরা দেখতে পাচ্ছ পিবি। আচ্ছা এখানে আর এই নিচের তলটা ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, তাহলে এখানে বলের মান হচ্ছে এ স্কোয়ার। ঠিক আছে, উপর থেকে বল যেটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে পি এ ইন্টু এ স্কোয়ার, স্মল এ স্কোয়ার, আর নিচের থেকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে পিবি ইন্টু এ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা এই ঘনকটির উপর এই দুটো বল ছাড়া, এই দুটো চাপজনিত বল ছাড়া আরও একটি বল আছে, কি বলো না, এই যে এই ঘনকের মধ্যে যে জলটি আছে, সেই জলের কিছুটা ভর আছে। তাহলে যদি ভর আছে, তাহলে এটাকে পৃথিবী নিচের দিকে টানবে, আর এই বলটাকে বলা হয়, এটাকে কী বলা হয়, অভিকর্ষ বল। এটাকে আমরা বলি অভিকর্ষ বল। আর অভিকর্ষ বল বা যেটাকে তুমি ওজনও বলো, হ্যাঁ না, যেটাকে আমরা ওজনও বলে থাকি অভিকর্ষ বলকে। পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে টানে সেটাকে ওজন বলে। আচ্ছা ওজনকে ইংলিশে ওয়েট বলা হয়, সংক্ষেপে আমি বলছি ডাব্লিউ। তাহলে ওজন সমান কত হয়, চলো ওজনও বার করে নিই। ওজন সমান কত হয়, কোনো বস্তুর ওজন ডাব্লিউ সমান কত হয় না, ওই বস্তুর ভর ইন্টু ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ, হ্যাঁ না, বস্তুর ভরটাকে এম দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষজ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। আর জি এর মানটা ভূপৃষ্ঠে প্রায় আমাদের হয় 9.8 এত মিটার ভাজিত সেকেন্ড তার স্কোয়ার, বা এটাকে তোমরা প্রায় 10 ধরে নিতে পারো, প্রায় 10 মিটার পার সেকেন্ড তার স্কোয়ার। আচ্ছা এই পরিমাণ বল দিয়ে এই ঘনকটাকে পৃথিবী নিচের দিকে টানছে, মানে এই ঘনকের মধ্যে যে জলটা আছে সেটাকে পৃথিবী নিচের দিকে টানছে। আচ্ছা এবার প্রশ্ন হচ্ছে, আমাদের এইখানে যদি ভর কী করে বার করবো, আমাদের এখানে ভর বার করার উপায় কী আছে? দেখো আমাদের এখানে তলে ঘনত্ব দেওয়া আছে, আর ঘনত্ব রাশিটা কি আমি লিখে দিচ্ছি, ঘনত্ব সমানই হচ্ছে
বস্তুর ভর ভাজিত তার আয়তন, ঠিক আছে। ঘনত্ব সমান হচ্ছে ভর ভাজিত আয়তন। ঘনত্বকে আমরা প্রকাশ করছি ডি দিয়ে, কারণ ঘনত্বকে ডেনসিটি বলা হয়। তাহলে ডি সমানই হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরটাকে কী বলা হচ্ছে এম, এম ভাজিত আয়তন। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, এই ঘনকের এই ঘনকটির আয়তন কত? আমাদের ঘনকের আয়তন কত? একটা ঘনকের আয়তন কত? আশা করি তোমরা জানো ঘনকের আয়তন কি। ঘনকের আয়তন মানে হচ্ছে এই দৈর্ঘ্য, এই প্রস্থ, এই উচ্চতা, তিনটেই সমান। এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে ঘনকের আয়তন কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা, মানে এ গণিত এ গণিত এ, মানে তিনটা এর গুণফল, অর্থাৎ স্মল এর কিউব। তাহলে আয়তন হচ্ছে এখানে, আয়তন হচ্ছে এ তার কিউব, বটে কিনা? হ্যাঁ না, আয়তন হচ্ছে এ তার কিউব। আচ্ছা এবারে তাহলে এখান থেকে আমি ভর বার করতে পারি, এখান থেকে ভর বার করে যাক। এম এর মান কত? চলো করে দেখাচ্ছি এম এর মান, ভরটা। তাহলে দেখো এম বার করছি, কী করে বার করবো? এখানে ডি আছে, ঘনত্ব আছে, আমি ডি এর সঙ্গে গুণ করছি স্মল এ তার কিউব। আচ্ছা গুণ করে যাক, তাহলে কি এখানে কি পাচ্ছি? অন্যদিকে ডি সমান আমাদের দেওয়া আছে, ডি সমানে আমাদের দেওয়া আছে, ডি সমানই আছে, আমি এখানে লিখছি ডি সমানে, আমি নিচে লিখছি, ঠিক আছে, তোমরা হয়তো বুঝতে পারবে না। ডি সমানই হচ্ছে এম বাই এ কিউ। তাহলে এখানে ডি এর জায়গায় লিখছি এম ভাজিত এ তার কিউব। এবার ডি এর সঙ্গে এখানে গুণ আছে এ কিউব, তাহলে এখানে এম বাই এ কিউর সঙ্গে গুণ করছি এ কিউব। তাহলে এখানে দেখো উপরে এ কিউব নিচে এ কিউব, তাহলে এ কিউব আর এ কিউব কেটে গেল, কি পড়ে আছে এম, আর এম সমান কি এ ইন্টু ডি কিউব। তাহলে এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে, আশা করি তোমরা এখানে আলাদা করতে পারছো জিনিসগুলোকে, এক জায়গায় অনেক কিছু আছে তো। আচ্ছা দেখো এম সমানই হচ্ছে এ ডি ইন্টু এ কিউব, তাহলে এম সমানই হচ্ছে ডি ইন্টু এ তার কিউব। এটা হচ্ছে ঘনকটির মধ্যে থাকা জলের ভর। আচ্ছা চলো মানটা এখানে বসাই। তাই ডাব্লিউ সমান এম, এম এর মানটা কত? এই যে এম এর মানটা ডি ইন্টু ঘনত্ব ইন্টু এ তার কিউব ইন্টু জি। এই বলটা দিয়ে পৃথিবীকে নিচে দিয়ে টানছে। এবার তোমরা খুব ভালো করে বোঝো, ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ওই জলটি, যে জলটির কথা আমরা বলছি, হ্যাঁ না, এই অংশটি। তাহলে এই জলটির উপর তিনটে বল কাজ করছে। এক তো উপর থেকে নিচের দিকে একটা চাপজনিত বল, হ্যাঁ না, এই যে উপর থেকে নিচের দিকে চাপজনিত বল, এর মান কত? পি সাফিক্স এ ইন্টু স্মল এ তার স্কোয়ার। আচ্ছা একটা উপর দিয়ে একটা বল কাজ করছে, সেটাও চাপজনিত বল, এটার মান কত? পি সাফিক্স বি ইন্টু এ তার স্কোয়ার। আচ্ছা আর একটা পৃথিবী নিচের দিয়ে টানছে অভিকর্ষ বল দিয়ে, হ্যাঁ না, যেটাকে আমি বলছি ডাব্লিউ, অভিকর্ষ বল ডাব্লিউ, আর তার মান হচ্ছে ডি ইন্টু এ কিউব ইন্টু জি। এবার দেখো একদম প্রথমে বলা আছে তরল, একদম প্রথমে বলা আছে এটা স্থির তরল, মানে তরলটির মধ্যে কোনো গতি নেই, কোনো ত্বরণ নেই। তাই যদি স্থির তরল হয়, তিনটে বল কাজ করছে, দুটো বল নিচের দিকে, এই যে এই বলটা, এই দুটো বল নিচের দিকে, একটা বল উপরের দিকে, তা সত্ত্বেও তরলটা স্থির আছে। কোনো বস্তু যদি স্থির থাকে এবং স্থিরেই থাকে, তার মানে এর উপর বাহ্যিক মোট বল শূন্য। কী করে হচ্ছে? তিনটে বল কাজ করছে, তাহলেও মোট বল শূন্য। এর অর্থ হচ্ছে নিচের দিকে যে দুটো বল কাজ করছে, যে এই বলটা এই বলটা, এদের যোগ ফলটা, আর উপর দিকে যে বলটা কাজ করছে, নিচের দিকে নিম্নমুখী যে দুটো বল, এই যে এই বলটা এই বলটা, নিম্নমুখী বল দুটির যোগ ফলটা ঊর্ধ্বমুখী বলের সঙ্গে নিশ্চয়ই সমান। অর্থাৎ যে দুটো বল নিচের দিকে ঠেলছে, ঠিক ততটাই বল দিয়ে উপর দিয়ে ঠেলা হচ্ছে, তবে না মোট বল শূন্য হবে। অর্থাৎ আমি কী লিখতে পারি? নিচের দিকে যে বলগুলো কাজ করছে তাদের যোগফল, মানে লেখা যেতে পারে নিচের দিকে কী কী বল কাজ করছে। এখানে একটা হচ্ছে পি এ ইন্টু এ স্কোয়ার, তাহলে একটা হচ্ছে পি এ ইন্টু এ স্কোয়ার, এই বলটা নিচের দিকে কাজ করছে, আর কোনটা নিচের দিকে কাজ করছে? এইটা ডি প্লাস ডি ইন্টু এ কিউব ইন্টু জি। এই বলটা নিচের দিকে কাজ করছে, আর উপর দিকে কোনটা কাজ করছে? পি এ ইন্টু এ স্কোয়ার। তাহলে এই নিচের দিকে যে দুটো বল কাজ করছে এদের যোগফলটা এটা সমান হবে উপর দিকে ক্রিয়াশীল বলের সঙ্গে, অর্থাৎ পি বি ইন্টু এ স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফাইনাল সমীকরণ। কেন? কারণ আমাদের তরলটি যেহেতু স্থির আছে, স্থির তরল, তাই আমরা এমনটা বলতে পারি। তিনটে বলের যোগফল শূন্য হলে তবে না স্থির থাকবে, মোট বল শূন্য হলে তবে কোনো বস্তু স্থির থাকে, যে স্থির সে স্থিরেই থাকে। এবার চলো এখানে আমরা পি এ এবং পিবি দুটোই দেখতে পাচ্ছি, এবার এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করা যাক। তাহলে বা আর ইমপ্লাইজ ড্যাট। আচ্ছা দেখো লক্ষ্য করো, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ কিউব আছে। আমি চাইলে এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, এখান থেকে কমন নিচ্ছি,
স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি, স্কোয়ারটা কমন নিলে কী পাওয়া যাবে, স্কোয়ার কমন নিলে পাওয়া যাবে যে পি এ প্লাস এখান থেকে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে ডি রইল। আচ্ছা স্কোয়ার মান এ কিউ আছে, এখান থেকে যদি এ স্কোয়ার কমন নিয়ে নিই, মানে তিনটা এর মধ্যে যদি দুটাই কমন হয়ে গেছে, তাহলে এখানে পড়ে থাকবে একটা এ ইন্টু জি, এটা পড়ে আছে। আচ্ছা এইদিকে পড়ে আছে আমাদের পিবি ইন্টু এ তার স্কোয়ার, হ্যাঁ না। এবার দেখো এই বাম পক্ষ আর ডান পক্ষে যে দুটো রাশি আছে, এই দুটো রাশিকে ভাগ করা যাক, এই পুরো রাশিটাকে ভাগ করা যাক এ স্কোয়ার দিয়ে, তাহলে এটাকে ভাগ করলে এটাকে স্কোয়ার দিয়ে ভাগ করতে দুটো সমান না। আচ্ছা যদি ভাগ করে দিই, তাহলে দেখো এইখানে লবে হরে দু জায়গায় স্কোয়ার আছে, কেটে গেল, এখানেও স্কোয়ার আছে, কেটে গেল, হ্যাঁ না। তাহলে শেষ পর্যন্ত আমাদের কী পেলাম, শেষ পর্যন্ত যেটা পড়ে রইলো সেটা হচ্ছে পি এ প্লাস ডি ইন্টু এ ইন্টু জি সমানই হচ্ছে পি বি। আমি বলে দিচ্ছি কোনটা কি। পি এটা হচ্ছে এই বিন্দুতে চাপ উপরে, পিবিটা কি নিচে বি বিন্দুতে চাপ, ডিটা কি যে তরলটা সেই তরলের ঘনত্ব। আচ্ছা জিটা কি ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ জি, যেটার মান প্রায় 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা কি, হ্যাঁ দেখো এটা কি, এটা হচ্ছে এই ঘনকের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এই যে ঘনকটা ছিল তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। কিন্তু এইখানে দেখো এটা হচ্ছে পি বিন্দু আর বি বিন্দুর মধ্যে উচ্চতাও বটে এটা, হ্যাঁ না। যে পি বিন্দু আর বি বিন্দুর মধ্যে পি বিন্দুটা যে উচ্চতায় আছে, বি বিন্দু যে উচ্চতায় আছে, দুটো আলাদা। আর এই দুটো বিন্দুর মধ্যে উচ্চতার যে পার্থক্য, মানে দেখো এই যে এই ঘনকের উপরে এখানে এ বিন্দু আছে, নিচে এখানে বি বিন্দু আছে, এইখানে এ বিন্দু এখানে বি বিন্দু, আর এই দুটো তলের মধ্যে উচ্চতার যে পার্থক্য, এটা কি এই ঘনকের বাহুটা, মানে কি এ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে যে স্মল এটা ক্যাপিটাল এ ও বি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য, বুঝতে পারলাম। আবার তোমরা ম্যাক্সিমাম বইয়ে দেখবে, অধিকাংশ বইয়ে দেখবে কী দেওয়া আছে, যে এ আর বি বিন্দুর মধ্যে যে উচ্চতার পার্থক্য, হ্যাঁ না, এই যে এই পার্থক্যটা এ আর বি বিন্দুর মধ্যে যে উচ্চতার পার্থক্য, এখানে এ বিন্দুটা আছে এই উচ্চতায়, আর এখানে বি বিন্দুটা আছে, এদের মধ্যে যে উচ্চতার পার্থক্য, এটা ম্যাক্সিমাম বই দেখবে এইচ দেওয়া আছে। তাহলে বুঝতে পারছো, ও তোমাদের বই যেটা এইচ, আমি ওটাকে কী ধরেছি, এ, ঠিক আছে। তাহলে তোমরা চাইলে এরকমও লিখতে পারো, যেহেতু এইচটা এ, তাহলে তোমাদের বই অনুযায়ী তাহলে এরকম লেখা যেতে পারে, জাস্ট এক মিনিট, এরকম লেখা যেতে পারে। দেখো এইখান থেকে বলছি, এই যে এইখান থেকে, যে পি এ প্লাস ডি ইন্টু এর জায়গায় কী লিখছি, এইচ ইন্টু জি, হ্যাঁ না। এটা হচ্ছে স্মল ক্যাপিটাল এ আর বি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য, এই যে এখানে এ আর বি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য, ওটাকে আমি এইচ দ্বারা প্রকাশ করছি। তাহলে এর জায়গায় এইচ লিখে দিলাম, এটা সমানই হচ্ছে পি বি। ক্লিয়ার, হ্যাঁ না। এবার দেখো পরের লাইন এবং লাস্ট লাইন। আচ্ছা এবার দেখো পি এটাকে যদি তুমি এই দিকে নিয়ে চলে যাও, পি এটাকে যদি এই দিকে নিয়ে চলে যাও, তাহলে কী পাচ্ছ, পি এটাকে যদি এই দিকে নিয়ে চলে যায়, তাহলে কী পাচ্ছি না, ডি ইন্টু এইচ ইন্টু জি এটা রইল সমানই পিবিটা আগের থেকে ছিল এখানে পিবি। এবার দেখো পি এটা এই সাইডে লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে এটা প্লাসেই ছিল না, এটা চিহ্ন প্লাস, এটাকে যখন ওই দিকে নিয়ে যাবো তখন কী যাবে মাইনাস। তাহলে পি এ মাইনাস বি পিবি, পিবি মাইনাস পি এ অর্থ কি, পিবি মানে হচ্ছে এই বি বিন্দুতে চাপ, পি এ মানে হচ্ছে এ বিন্দুতে চাপ। অবশ্যই পিবিটা বেশি, যত নিচে যাবে তত চাপ বাড়বে। আর এই দুটো বিন্দুর মধ্যে যে চাপের পার্থক্যটা, এটা সমানই হচ্ছে তলের ঘনত্ব ইন্টু ওই দুটো বিন্দুর মধ্যে উচ্চতা ইন্টু ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে শেষ পর্যন্ত আমরা কী জানলাম, চলো দেখে না যাক একবার শেষ পর্যন্ত কী জানলাম। এটা সরাচ্ছি, লক্ষ্য করো শেষ পর্যন্ত আমরা কী দেখলাম। শেষ পর্যন্ত দেখলাম যে তরলের দুটি বিন্দুতে চাপের পার্থক্য, তরলের দুটি বিন্দুর মধ্যে চাপের
পার্থক্য, ঠিক আছে। পি বি মাইনাস পি এ মানে চাপের পার্থক্য সমানে কি ডি ইন্টু এইচ ইন্টু জি। জিটা কি তরলের ঘনত্ব, এইচটা হচ্ছে ওই দুটি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য, দুটি বিন্দুর মধ্যে উচ্চতার পার্থক্য, আর যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আশা করি এই ফর্মুলাটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে ব্যাস, এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক লম্বা হয়ে গেছে। আশা করি তোমরা শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা এখানে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ।